আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ লেসন। ডিয়ার লার্নার্স, আজকের লেসনের টপিকটি খুবই ইম্পর্ট্যান্ট। আজকের লেসনে আমরা ইচ এবং এভরির ইউজ শিখব। ইংলিশ স্পিকিং এবং রাইটিংয়ের ক্ষেত্রে এই দুটি ওয়ার্ড খুব কমনলি ইউজ হয়, সো এদের প্রপার ইউজ জানা সত্যিই খুব ইম্পর্ট্যান্ট। ডিয়ার লার্নার্স, আই এম গোয়িং টু স্টার্ট দ্য লেসন ভেরি সুন, বাট তার আগে আমি আমার লেসনের ধরন এবং কাদের জন্য এই লেসনগুলো মেনলি হেল্পফুল সেই বিষয়ে সংক্ষেপে কিছু বলবো। প্রথমত আমি আমার লেসনগুলো তৈরি করি ইংলিশ গ্রামার, ভোকাবুলারি, প্রিপোজিশনস, ইডিয়মস অ্যান্ড ফ্রেজেস, ফ্রেজাল ভার্বস ইত্যাদি বিভিন্ন টপিকের প্র্যাকটিক্যাল ইউজের উপর, যেগুলো স্পিকিং এবং রাইটিংয়ের ক্ষেত্রে খুবই হেল্পফুল। এবং গ্র্যাজুয়ালি আমি স্পোকেন ইংলিশ এবং রাইটিংয়ের উপর ধারাবাহিক লেসন নিয়ে আসবো। এবার আসি কাদের জন্য আমার লেসনগুলো ইম্পর্ট্যান্ট। প্রথমত স্কুল এবং কলেজের স্টুডেন্টদের জন্য, বিশেষ করে এসএসসি এবং এইচএসসি লেভেলের স্টুডেন্টদের স্পিকিং এবং রাইটিং স্কিল ডেভেলপ করার জন্য খুব ইম্পর্ট্যান্ট। তারপর ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্ট, সরকারি এবং বেসরকারি পর্যায়ের বিভিন্ন রিক্রুটমেন্ট টেস্ট, জব ইন্টারভিউ, এই সকল ক্ষেত্রে আমার লেসনগুলো হেল্পফুল হতে পারে। যারা আইএলটিএস এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছেন, বিশেষ করে স্পিকিং এবং রাইটিংয়ের জন্য খুবই হেল্পফুল, এবং যারা বিভিন্ন ন্যাশনাল এবং মাল্টিন্যাশনাল কোম্পানিতে রয়েছেন তাদের বিভিন্ন প্রয়োজনে স্পিকিং এবং রাইটিং দরকার হয়, সো তাদের জন্য খুব ইম্পর্ট্যান্ট হতে পারে। সো ডিয়ার ভিউয়ার্স, লেটস গেট স্টার্টেড টু দিস লেসন। প্রথমত আমরা দেখি ইচ কীভাবে ইউজ হয় এবং এভরি কীভাবে ইউজ হয়। বেসিক জিনিসটা আমরা দেখি। প্রথম ইচ ব্যবহৃত হয় টু টক অ্যাবাউট টু অর মোর, অর্থাৎ দুইজন বা তার অধিক ব্যক্তি বা বস্তুর ক্ষেত্রে যখন আমরা কিছু বলতে যাই তখন আমরা ইচ ব্যবহার করি। এবং এভরি ব্যবহৃত হয় টু টক অ্যাবাউট থ্রি অর মোর, অর্থাৎ তিনজন বা তার অধিক ব্যক্তি বা বস্তুর ক্ষেত্রে কিছু বলার ক্ষেত্রে আমরা এভরি ইউজ করি। অর্থাৎ যদি শুধু দুইজন ব্যক্তি বা বস্তুর ক্ষেত্রে বলি তখন আমরা ইচ ব্যবহার করব, এবং তিনজন বা তার অধিক হলে আমরা ইচ বা এভরি দুইটাই ব্যবহার করতে পারি। সো ইচ ব্যবহৃত হয় টু টক অ্যাবাউট টু অর মোর, এবং এভরি ব্যবহৃত হয় টু টক অ্যাবাউট থ্রি অর মোর। ইচ এবং এভরির ইউজ প্রায় একই রকম, তেমন কোনো পার্থক্য নেই এদের মধ্যে। সামান্য একটু পার্থক্য রয়েছে। যেমন ইচ বললে বোঝায় ওয়ান বাই ওয়ান, যখন কোনো কিছুর সাথে আমরা ইচ বলবো তখন ওয়ান বাই ওয়ান বলে, একটা একটা করে বোঝায়। আর যখন এভরি ইউজ করবো তখন ইন এ গ্রুপ বোঝায়, অর্থাৎ সবগুলোকে একসাথে বোঝায়। যেমন আমি যদি বলি রিড ইচ সেন্টেন্স অন দ্য বোর্ড, তখন বোঝাবে ওয়ান বাই ওয়ান, একটা একটা করে সেন্টেন্সগুলো পড়া। যখন বলবো রিড এভরি সেন্টেন্স অন দ্য বোর্ড, তখন সবগুলোকে একসাথে বোঝাবে, সবগুলো সেন্টেন্স পড়ো। এই একটা বেসিক পার্থক্য রয়েছে ইচ এবং এভরির মধ্যে। প্রথমে আমরা ইচের ব্যবহার দেখি। ইচ স্টুডেন্ট ওয়াজ প্রেজেন্ট ইন দ্য ক্লাস। ইচ ব্যবহৃত হয় সিঙ্গুলার নাউনের সাথে, অর্থাৎ ইচের পরে যেই নাউনটি আসবে সেটা সিঙ্গুলার হবে, এবং ভার্বটিও সিঙ্গুলার হবে। ইচ স্টুডেন্ট ওয়াজ প্রেজেন্ট ইন দ্য ক্লাস, অর্থাৎ ক্লাসে প্রত্যেক ছাত্রই উপস্থিত ছিল। তারপরে আসি আমরা ইচ অফ। যদি ইচ অফ চলে আসে, যখন ইচ অফের পরে সাধারণত আর্টিকেল আসে, দিয়ে আসে, ইচ অফ আসলে তখন নাউনটি হয়ে যাবে প্লুরাল। ইচ অফ দ্য স্টুডেন্টস, তখন এটা প্লুরাল হয়ে যাবে, কিন্তু ভার্বটি অবশ্যই সিঙ্গুলার থাকবে। তাহলে ইচ অফের পরে নাউনটি প্লুরাল হবে, ভার্ব সিঙ্গুলার হবে। ইচ অফ দ্য স্টুডেন্টস ওয়াজ মেরিটোরিয়াস। এবার পরের সেন্টেন্স আমরা দেখি। দে ইচ হ্যাভ এনজয়েড। হ্যাভ এনজয়েড, প্লুরাল ভার্ব, হ্যাভ এনজয়েড দ্য মুভি। যখন সাবজেক্টের পরে ইচ আসবে তখন ইচ কোনো ম্যাটার করছে না, অর্থাৎ সাবজেক্টের পরে যখন আমরা ইচ ইউজ করব তখন সেই সাবজেক্ট অনুযায়ী আমার ভার্ব হবে। এখানে প্লুরাল সাবজেক্ট অনুযায়ী প্লুরাল ভার্ব হয়েছে, দে ইচ হ্যাভ এনজয়েড দ্য মুভি, তাহলে এখানে দে অনুযায়ী আমার ভার্বটি প্লুরাল হয়েছে। তারপরে সেন্টেন্সে দেখি আই ওয়ান্ট দ্যাম ইচ টু পাস দ্য এক্সাম, অর্থাৎ আমি চাই তাদের প্রত্যেকে পরীক্ষায় পাশ করুক। এখানে ইচ বলতে দ্যামকে বোঝাচ্ছে। আই ওয়ান্ট দ্যাম ইচ টু পাস দ্য এক্সাম। তারপরে সেন্টেন্স আছে শি বট দ্য বয়েজ ইচ আ বুক। সে বালকদের প্রত্যেককে একটি করে বই কিনে দিল। তাহলে এখানে ইচটা বসেছে দ্য বয়েজের জন্য, দ্য বয়েজদেরকে প্রত্যেককে আলাদা আলাদাভাবে বোঝানোর জন্য ইচ বসেছে। শি বট দ্য বয়েজ ইচ আ বুক। I gave them 2 pence each. ইচটা বসেছে আসলে দ্যামের জন্য। I gave them 2 pence each. আমি তাদের প্রত্যেককে 2টি করে কলম দিলাম। আগের সেন্টেন্সটিতে প্রথম অবজেক্টের পরে ইচ বসেছে, আর পরের সেন্টেন্সটিতে দ্বিতীয় অবজেক্টের পরে ইচ বসেছে। একই ব্যাপার, আমরা এভাবে ইউজ করতে পারি, এভাবেও ইউজ করতে পারি। তারপরে আছে দে কস্ট 50 টাকা ইচ। 50 টাকা ইচ, এখানে ইচ বলতে দেখেই বোঝাচ্ছে, অর্থাৎ আমি যখন একাধিক
কোনো কিছু ক্রয় করব, তাদের প্রত্যেকের প্রাইস যদি সেম হয় সেক্ষেত্রে আমি বলতে পারি এভাবে, দে কস্ট 50 টাকা ইচ, অর্থাৎ তাদের প্রত্যেকের মূল্য 50 টাকা করে। সবশেষ সেন্টেন্সে আছে ইচ স্টুডেন্ট হ্যাজ এক্সপ্লেইন দ্য ম্যাটার ইন হিজ অর হার ওবলিক দেয়ার ওন ওয়ে, অর্থাৎ ইচ স্টুডেন্ট, তারপরে আমরা যখন কোনো প্রোনাউন ইউজ করতে হবে তখন আমরা হিজ অর হার এটাও কারেক্ট, অথবা দেয়ার প্লুরালে ইউজ করতে পারি। যখন ইচের পরে সাবজেক্টটা মেল না ফিমেল বোঝা যাবে না, ইচের পরে সাবজেক্টটা মেল বা ফিমেল বোঝা যাবে না, তখন আমরা হিজ অর হার ইউজ করব, অথবা প্লুরাল দেয়ার ইউজ করব। এটা একটু বেশি ফর্মাল, এটা একটু লেস ফর্মাল। কিন্তু ইচের পরে যদি এমন কোনো নাউন থাকে যেটা দ্বারা মেল এবং ফিমেল বোঝা যায়, অর্থাৎ ইচ বয় থাকে তাহলে আমরা হিজ ইউজ করব, যদি গার্ল থাকে তাহলে হার ইউজ করব, যদি ম্যান থাকে তাহলে হিজ ইউজ করব, যদি ওমেন থাকে তাহলে হার ইউজ করব। কিন্তু যখন ইচের পরে এমন কোনো নাউন থাকবে যেটা দ্বারা জেন্ডার ক্লিয়ার না, তখন আমরা হিজ অর হার অথবা দেয়ার ব্যবহার করব। এই রুলটা এভরির ক্ষেত্রেও ঠিক সেম, যদি এখানে এভরি থাকে তাও ঠিক সেম রুলটা ইউজ হবে। এবার আমরা দেখি এভরির ইউজ। এভরি চাইল্ড ওয়াজ প্লেয়িং, প্রথমত এভরি আছে, এভরি থাকার কারণে চাইল্ড এটাও সিঙ্গুলার, ঠিক ইচের মতোই ভার্বও সিঙ্গুলার। এভরি চাইল্ড ওয়াজ প্লেয়িং, প্রত্যেকটি শিশু খেলছিল। যখন আমরা অফ যুক্ত করব তখন শুধু এভরি থাকা যাবে না, তখন এভরি ওয়ান হয়ে যাবে, অর্থাৎ এভরি অফ বলা যাবে না, এভরি ওয়ান অফ দ্য চিলড্রেন ওয়াজ প্লেয়িং। তাহলে প্রথমত হলো যে যখন আমরা অফ আনবো তখন শুধু এভরি হবে না, তখন হবে এভরি ওয়ান, এবং নাউনটি হয়ে যাবে প্লুরাল, ঠিক ইচের মতোই ব্যবহার এটারও, এবং ভার্বটি হবে সিঙ্গুলার, অর্থাৎ শুধু এভরি থাকলে নাউন এবং ভার্ব দুটোই সিঙ্গুলার, এবং এভরি ওয়ান অফ থাকলে নাউনটি প্লুরাল বাট ভার্বটি সিঙ্গুলার। এভরি চাইল্ড ওয়াজ প্লেয়িং, প্রত্যেকটি শিশু খেলছিল। এভরি ওয়ান অফ দ্য চিলড্রেন ওয়াজ প্লেয়িং, অর্থাৎ শিশুদের প্রত্যেকেই খেলছিল। এবার আমরা দেখি এভরির সাথে কখন প্লুরাল হয়। এভরি 6 মান্থস, এখানে আছে কি এভরি 6 মান্থস। মিস্টার হাসান গোজ অ্যাব্রড এভরি 6 মান্থস, তাহলে এভরি 6 মান্থস, এভরি 3 মান্থস, এভরি 5 ডেজ, এরকম আমরা ব্যবহার করতে পারি। মিস্টার হাসান গোজ অ্যাব্রড এভরি 6 মান্থস, মিস্টার হাসান 6 মাস পর পর বিদেশ যায়। তারপরে আছে হি প্লেস ক্রিকেট এভরি থার্ড ডে, এখানে অর্ডিনাল নাম্বারের সাথে এভরি আসতে পারে, এভরি থার্ড ডে, অর্থাৎ সে 2 দিন গ্যাপ দেয় তারপর একদিন ক্রিকেট খেলে, এরকমভাবে চলতে থাকে। যদি একদিন পর পর হয় তাহলে এভরি সেকেন্ড ডে, 3 দিন পর পর হলে এভরি 4th ডে, এভাবে আমরা বলতে পারি। সো হি প্লেস ক্রিকেট এভরি থার্ড ডে, দ্যাট মিনস সে প্রতি তৃতীয় দিনে ক্রিকেট খেলে, অর্থাৎ 2 দিন খেলে না, তারপর তৃতীয় দিন খেলে। পরের সেন্টেন্সটা দেখি, আই উইশ ইউ এভরি সাকসেস, আই উইশ ইউ এভরি সাকসেস। এখানে সাকসেস একটি আনকাউন্টেবল নাউন এবং একটি অ্যাবস্ট্রাক্ট নাউন, অ্যাবস্ট্রাক্ট আনকাউন্টেবল নাউনের সাথে এভরি আসতে পারে। সো এখানে এভরি মিনিংটা হচ্ছে টোটাল অর কমপ্লিট। আই উইশ ইউ এভরি সাকসেস ইন ইউর লাইফ, অর্থাৎ আমি তোমার জীবনে সর্বাঙ্গীন সাফল্য কামনা করি, আমি তোমার জীবনে সম্পূর্ণ সাফল্য কামনা করি। সো এভরি যখন কোনো অ্যাবস্ট্রাক্ট আনকাউন্টেবল নাউনের সাথে ব্যবহৃত হবে তখন বুঝতে হবে যে এটাকে টোটাল বা কমপ্লিট অর্থে ব্যবহৃত হয়েছে। সো ডিয়ার লার্নার্স, আশা করছি আজকের লেসন থেকে ইচ এবং এভরির ব্যবহার আমরা বুঝতে পেরেছি। আমি চেষ্টা করেছি ইচ এবং এভরির সম্ভাব্য সব ধরনের ব্যবহার দেখাতে। That's all for today. See you in the next lesson, inshallah. Till then, take care.